আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম রাত 11টা বাজে একটি সত্য বইয়ের ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারবো। তাই অনুরোধ থাকবে যে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে। চলুন কোনো প্রকার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ঘটনাতে চলে যাই। লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন একজন ভাই। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিলে ভালো হবে। আমি ফরিদপুর জেলা থেকে নোয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বলছিলাম। আজকের এই ইমেলটি লেখার কারণ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 6 বছর আগের ঘটনাটিতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবারের সঙ্গে আমার সঙ্গে যে ঘটনাটির প্রভাব বিস্তার করে সেই ঘটনাটি নিয়ে আজকে আপনাদের মাঝে আসা। লিসেনার্স, ঘটনাটি যখন ঘটে আমাদের সঙ্গে তখনকার সময় ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি এই সময়টাতে। এটা বলা যায় 16 ডিসেম্বর কি 17 ডিসেম্বর এরকম একটা সময় ছিল। উক্ত ঘটনাটি আমাদের পরিবারের সঙ্গে মারাত্মক একটি ভয়াবহ রূপ নেয়। তখন শীত পড়ছিল, হালকা মৌসুমটা পড়েছিল খুব অল্প অল্প করে, শীতের আবহাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এমনই একটি সময়ে আমাদের বাড়ির সামনে একটা দিঘি ছিল। ওই দিঘির মধ্যে আমরা প্রতিদিন গোসল করতাম। আমাদের বাড়ির যে মহিলা পুরুষ দলে ছোট বাচ্চারা বৃদ্ধ বয়সের লোকেরা সবাই মিলে ওই পুকুরেই গোসল করতাম। এটিকে বলা যায় যে আমাদের যে একটা গোষ্ঠী ছিল ওই গোষ্ঠী মিলে পুরো একটি দিঘির উপরে, দিঘি কেন্দ্রিক একটি জায়গার উপরে আমরা গোসল, তারপর হাত মুখ ধোয়া এটা আমরা সেরে নিতাম। তো আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। ওই গ্রামের যে একটা অবস্থানটা, এটা যারা যারা আপনারা গ্রাম থেকে শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই গ্রামের মধ্যে একইভাবে একই দিঘিতে কিন্তু মানুষজন সব গোসল করে থাকে, হাত মুখ সব কিছু একটাতেই করে থাকে। তেমনই আমরাও করেছিলাম। আমরা বরাবরের মতো ওই দিঘিতে স্নান করতাম, তারপর হাত মুখ সব কিছু ওখানেই শেষ করতাম। এমনইভাবে আমরা ওখানে যাতায়াত করে থাকতাম। একদিন ওখানে ঘটে কি, আমাদের গোষ্ঠীবর্গের একজন চাচাতো ভাই, সে একটা ব্যবসা করত। ওই ব্যবসা থেকে যখন রাত্রিবেলা সে বাড়িতে ফিরে আসছিল তখন সে নাকি দেখতে পায় যে ওই দিঘির ভিতরে পানির মধ্যে কেউ একজন ভেসে আছে, তাকে হাত ইশারা করে ডাকছে। সে এটা দেখতে পেরে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। এসে আমাদের সবাইকে খুলে বলছে। আমরা তখন ওর কথাটাকে কাকতালীয়ভাবে ফেলে দেই। বললাম যে তোর হয়তো মনে কোনো ভুল হবে, এটা তো হতে পারে না, কেননা এই দিঘিতে আমরা প্রতিদিনই গোসল করি, এটা তো কাকতালীয় বিষয় হবে। এই বলে তার কথাটাকে আমরা গুরুত্ব দেইনি। যদিও কথাটার প্রথমে আমরা গুরুত্ব দেইনি, পরবর্তীতে কয়দিন পর যেহেতু আমার বাবা, উনি এখনও বৃদ্ধ বয়স, প্রায় 65 কি 70 বছর এরকম হবে, তিনি তখন ওই দিঘির পাড়ে গেলেন এশারের নামাজ পড়ার জন্য। এশারের নামাজ ওখানে অজু করার পর তিনি মসজিদে যাবেন। আর আমার বাবার একটা পেশা ছিল যে তিনি দিঘির মধ্যে অজু করার পর তারপর তিনি হেঁটে হেঁটে যেতেন মসজিদে। মসজিদে গিয়ে তিনি অজু করতেন না, বেশিরভাগ বাড়ি থেকেই অজু করে চলে যেতেন। ঠিক তেমনভাবে তিনিও চলে গেলেন ওখানে অজু করার জন্য। তিনি যেই না অজু করতে নামলেন তখনই তিনি দেখতে পেলেন যে ওনার পা ধরে কেউ একজন পানি থেকে টান শুরু করে দিয়েছে। যদিও তিনি প্রথমে এটা ভেবেছেন যে কোনো মাছ বা কিছু সাপ টাপ হবে, কিন্তু সেটা মোটেও ছিল না। তিনি সাপ বা কোনো মাছ ভেবে প্রথমে তিনি এটাকে ছুটানোর চেষ্টা করেন, কিন্তু যখনই তিনি ওনার পায়ের নিচে হাত দেন, হাতটা যখন ওই বস্তুটার উপর তিনি নিক্ষেপ করেন, তখনই তিনি দেখতে পান যে যে জিনিসটাকে উনি ধরেছেন তার পুরোটা অঙ্গ একবারে কাটা কাটা আকৃতির হয়ে আছে। আমার বাবা তখন ওখান থেকে লাফিয়ে লাফিয়ে উঠে আসার চেষ্টা করেন, কিন্তু ওনাকে পিছন দিক থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তিনি যথারীতিভাবে ওখান থেকে কুস্তাকুস্তি করে উপরে চলে আসেন আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। চিৎকার শুনে আমাদের গ্রামের যে ওই দিঘির পাড়ে যে বাড়িগুলো ছিল, তারপর আমাদের গোষ্ঠীবর্গের যে মানুষজন ছিল তারা সবাই ওখানে যায়।
গিয়ে দেখতে পারি যে আমার বাবার হাতের মধ্যে মানে কাটা কাটা আকৃতির বিঁধে আছে, এবং তার পায়ের মধ্যে যেমন কেউ শক্তভাবে ধরেছে এরকম একটা চিহ্ন বিশেষ। দেখতে পেরে সবাই অবাক হলাম। বাবাকে জিজ্ঞেস করা হলো, বাবা বলল যে এরকম এরকম ঘটনা ঘটেছে, যে দিঘির মধ্যে নামলাম অজু করার জন্য, কিন্তু আমাকে মনে হলো কেউ একজন টেনে ধরেছে। এই দিঘিতে হয়তো কোনো পিশাচ বা কোনো প্রেত ভর করেছে। এই পিশাচের মধ্যে সেদিনও আমার এক ভাতিজা বলল যে তার সঙ্গে মানে সে দেখেছে একটা খারাপ কিছু, আর আজকে আমার সঙ্গে ঘটেছে একটা ভয়ঙ্কর কাহিনী। যাই হোক, এই দিঘিতে আপনারা আর কেউ আসবেন না, এটা আমার আব্বু জানিয়ে দেন যে সবাইকে, বলে যে এই দিঘিতে এখন কে মানে কারো না আসাটাই ঠিক হবে। তো আমার বাবা ছিলেন ওই গোষ্ঠীর সবচেয়ে বড় ছেলে, আর যেহেতু উনি একটি সতর্কবার্তা দিচ্ছেন যে এটা একটা বিপজ্জনক একটি জায়গা হতে পারে, এর জন্য সবাই মেনে নিলেন যে এখানে আর কেউ আসবে না। যে কথা সে কাজ, একদিন 2 দিন 3 দিন চলে যাচ্ছে, কয়েকটা দিন কেউ এই দিঘিতে এসে আর গোসল করে না। যার যার মতো করে একটু দূরবর্তী স্থানে ওই দিঘিতে গিয়ে গোসল করে তারপর চলে আসে। এমনকি যে বাড়ির ভিতরে যে কল ছিল ওই কলের মধ্যে মহিলারা গোসল করে নিত। দিন যাচ্ছে, প্রায় 4 দিন 5 দিন চলে যাচ্ছে। হঠাৎ একদিন আমার ভাবি, তিনি ওনার বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরছেন। উনি যখন বাড়িতে আসছেন তখন দেখতে পেলেন যে ওই দিঘির কিনারায় কোনো একজন মহিলা কান্না করছে বসে বসে। ভাবি ওটা দেখার পর তিনি একটু কৌতূহলবশত ওই মানুষটার কাছে তিনি যাওয়ার চেষ্টা করেন। তিনি যখনই ওখানে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করেন তখনই ওনার মনে হলো যে উনি মানে কোনো ভালো জিনিসের কাছে যাচ্ছে না। দেখবেন যে আমরা যদি কোনো ভালো কাজ করি এটা কিন্তু মনের ভিতরে আগে একটা সায় দেয়। তো উনি যে একটা খারাপ কিছুর সম্মুখীন হতে চলেছেন এটা ওনার মনে কিন্তু আগে থেকেই সায় দিচ্ছেন যে এখানে যাবেন কি যাবেন না। কিন্তু বাড়ির কাছে এরকম একটা যুবতী মেয়ে যদি দিঘির পাড়ে বসে কান্না করে সেটা কিন্তু একটু অন্যরকম দেখায়। আর ভাবিও এই বিষয়টা জানতেন না যে আমার আব্বুর সঙ্গে এই ঘটনাটা যেটা ঘটে গিয়েছিল। জানতেন যদি তাহলে ওখানে যেতেন না। তো তিনি ওখানে গেলেন। আস্তে আস্তে করে যখন ওই মেয়েটার কাছে গিয়ে তিনি ডাক দিলেন যে এই মেয়ে তুমি কে, এখানে বসে কান্না করছো কেন, বাড়ি কোথায় তোমার? যখনই মেয়েটা তার মুখ ভাবির মুখের দিকে তাকালো তখনই ভাবি ওখান থেকে লাফ দিয়ে দিঘিতে পড়ে গেল। তিনি দেখতে পেলেন যে এই মেয়েটার মুখের মধ্যে বাজেভাবে রক্ত বইছে, এবং তার চুলের যে অংশগুলো ছিল ওগুলোর দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। এরকম ভয়াবহ একটি মেয়েকে দেখার পর ভাবির হুঁশ ছিল না। তিনি পানিতে পড়ে গেলেন। পানির শব্দ শোনা মাত্রই ওখান থেকে একজন পুরুষ, সে হয়তো যাচ্ছিল রাস্তা দিয়ে, সে দৌড়ে আসে। ভাবলো হয়তো যে দিঘিতে কেউ কি চুরি করছে নাকি। এসে দেখতে পারে যে ভাবি পানিতে পড়ে আছে। তখন ভাবিকে বললেন যে কি হয়েছে ভাবি আপনার, আপনি এখানে পড়ে আছেন কেন রাত্রিবেলা? তখন বলে যে এখানে এখানে একজন মেয়ে বসে আছে, আপনি একটু দেখেন তো ওই মেয়েটাকে। তখন ওই লোকটাও দেখতে পারে যে হ্যাঁ সত্যি ওখানে একটা মেয়ে বসে আছে, সে কান্না করছে। বলে যে আপনাদের বাড়ির হয়তো কেউ হবে। বলে যে না, এটা আমার বাড়ির কেউ হতে পারে না, এই মেয়েটার মুখ দিয়ে রক্ত বইছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে আসুন, এটা খুব বিপজ্জনক কিছু হতে পারে। ভাবির কথা শুনলেন না ওই লোকটা। তিনি বললেন যে এটা আমাদের এলাকারই কেউ হতে পারে, এটাকে দেখার দায়িত্ব আমাদের, চলুন এটাকে আমরা দেখার চেষ্টা করি। তখন ভাবিকে সাথে করে নিয়ে ওই লোকটা ওই মেয়েটার নিকট যায়। যখনই মেয়েটার নিকট যাবে, মেয়েটার মানে পিছনে গিয়ে সে হাত দিবে, তখনই মেয়েটা অদৃশ্য হয়ে পড়ে। এই অদৃশ্য হয়ে যাওয়াটা তাদের কাছে বেশ ভয়ানক ঠেকে। তারা ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। এসে বলে যে এখানে একটা মেয়েকে দেখা গিয়েছিল, ওই মেয়েটা ওখানে বসেছিল, বাট আমরা যখন ওই মেয়েটার পিছনে গিয়ে ধরলাম, ধরার মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে গেল। আর এরই আগে ভাবির সঙ্গে ঘটেছে একটি খারাপ ঘটনা। তিনি দেখতে পেলেন যে এই মেয়েটার মুখটা, এবং দেখার পর তিনি ওখানে পিছন থেকে পড়ে গেলেন। শুনতে পারে আমাদের গোষ্ঠীবর্গের সবাই, তারপর এলাকার সব মানুষই এটা জানাজানি হয়ে পড়ে। এলাকার সব মানুষ তখন ওই দিঘিটার উপর মানে
আসা যাওয়া কম করতেন এবং দিনের বেলাও মানুষ ওখান দিয়ে যেতেন না। যেহেতু আমাদের বাড়ির পাশে ছিল ওই দিঘি, আমাদের মাঝে মধ্যে ওখান দিয়ে যেতেই হতো। আমাদের গোষ্ঠীবর্গের কিছু মানুষ ওই দিঘির পাড় দিয়ে যাতায়াত করতেই হতো, কেননা আর অন্য কোনো পথ দিয়ে ওখানে মানে আমাদের বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ওই দিঘির চারপাশে ছিল ঘন জঙ্গলের মতো আনারস গাছ, ওগুলো লাগানো ছিল। তারপর কাঁঠাল গাছ, মেহগনি গাছ, এরপরে আরও বলা যায় যে বনালতি গাছ, এরকম অনেক গাছ ওখানে ছিল একটা জঙ্গলের মতো। দিঘির দুপাশ বড় জঙ্গল এবং একটা ছোট মানে দুজন মানুষ হেঁটে যাওয়ার মতো একটা রাস্তা। একদিন হয় কি, রাত্রিবেলা আমাদের একজন মেহমান, এটা আমার ফুফাতো বোন ছিল এবং তার সঙ্গে তার স্বামী, মানে ফুফাতো বোন এবং ফুফাতো বোনের স্বামী, তারা দুজন আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। তাদের সঙ্গে আমাদের খুব ভালো মিল ছিল, যার কারণে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। এসেছেন বাস স্ট্যান্ডে, নোয়াপাড়া বাস স্ট্যান্ডে এসেছেন। এসে ফোন দিয়ে বললেন যে আমরা তো বাস স্ট্যান্ডে এসেছি, আপনারা একটু আসলে আমাদের ভালো হতো। তখন আমাকে পাঠান আমার আব্বু, বলেন যে তুই যা, গিয়ে ওদেরকে নিয়ে আয়। তখন আমার আব্বু আমাকে যাওয়ার সময় এটাও বলে দেন যে ওই দিঘির পাড় দিয়ে যখন যাবি তখন সূরা পড়তে যাবি এবং খুব সাবধানে লাইট অন করে তারপর যাবি, আর যদি কিছু দেখিস তাহলে না দেখার মতো করে চলে যাবি। এসব বিষয়ে কোনো দিন কোনো রকমের কৌতূহলবশত জাগিস না, তাহলে নিজের কাল হয়ে দাঁড়াবে। আব্বুর কথা আমার মাথায় রাখলাম। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। ওই দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি। যদিও তখন রাত ছিল প্রায় 8:30, এশারের নামাজ শেষ প্রায়। শীতের দিন কিন্তু এশারের নামাজটা অনেক আগেই শেষ হয়ে পড়ে, তখনও ওই রকমভাবে এশারের নামাজটা শেষ হয়ে যায়, মানুষ আর নেই, সব কিছু যেমন নির্জন অবস্থা হয়ে আছে। আমি যাচ্ছি, তখন আমি লক্ষ্য করতে পারি যে একটা গাছ, বিশেষ এটা মেহগনি গাছ ছিল, অনেক মোটা, বেশ পুরনো গাছ। ওই গাছের উপরে কেউ একজন মানুষের মতো ওখানে ঝুলছে। এটা আমি দেখতে পেরে ওখানে আমার বুকের ভিতরটা একটু কেঁপে ওঠে, কাঁপাটা ছিল খুব ভয়ানক। আমি এটা দেখেই ওখান থেকে এক দৌড় দিই। তবে দৌড় দিয়ে আমি বাড়ির দিকে যাইনি, আমি দৌড় দিয়ে বাস স্ট্যান্ডের কাছে যাওয়ার চেষ্টা করি, মানে আমি রাস্তায় ওঠার চেষ্টা করি। তো আমি দৌড় দিয়ে রাস্তায় উঠে পড়ি এবং পিছন দিকে তাকিয়ে আমি জোরে জোরে হাঁফাতে থাকি এবং ভাবছি যে আমাদের এই দিঘিটার মধ্যে কী এমন এক কাহিনী হলো যার কারণে পিশাচে ভরে গিয়েছে আমাদের দিঘিটা। এটার কি কোনো মীমাংসা হতে পারে না? এটা ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে করে বাস স্ট্যান্ডের নিকট এগোচ্ছি। তখন আবারও একটি কল আসলো। কলে বলল যে আপনি কোথায় ভাই, আমরা তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বললাম যে তাড়াতাড়ি আসছি আমি। তো যথারীতি আমি ওখানে গেলাম, গিয়ে তাদেরকে আমি হ্যান্ডেল করলাম। তারপর তাদেরকে নিয়ে আমি বাড়িতে আসার জন্য আবার রওনা দিই। বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে যখন ওই দিঘির কিনারায় আবারও চলে আসি, তখন যে আমার দুলাভাই ছিল, মানে ফুফাতো বোনের জামাই ছিল, তার পায়ে কিছু কাদা ছিল। সে বলল যে আমার পায়ের যে কাদাগুলো ওটা একটু ধুয়ে নিই। তখন লাইট ছিল হাতে, ওই লাইটটা ধরে তারা ভাবলো যে ওই দিঘিতে নেমে পায়ের কাদাটুকু ধুয়ে নিবে। আমি তখন বললাম যে এই দিঘিটা ভালো না, এই দিঘিতে আপনারা নামবেন না, আপনারা চলুন, বাড়িতে টিউবওয়েল আছে, ওখানে আপনারা হাত মুখ ধুয়ে নেবেন। তো যদিও তাদের সঙ্গে আমার প্রথম দেখা এবং তারাও আমাদের বাড়িতে আগে আসেনি এই কয়দিনের ভিতরে, এর জন্য এই ঘটনাটা তারা জানেন না। তাদেরকে এক মুহূর্তের ভিতরে আমি যে সব ঘটনাটা খুলে বলবো, এটা কোনো পরিস্থিতি ছিল না। তারা আমাকে বললো যে আরে ভাই, তুমি কোন যুগে পড়ে আছো, ছাড়ো তো এইসব কথাবার্তা। তখন আমার ফুফাতো বোনকে বললো যে তুমি লাইটটা ধরো, আমি পাটা ধুয়ে নিই। লাইটে ধরলেন আমার ফুফাতো বোন এবং ধুলাভাই কী করলেন, ওই দিঘির ঘাটে নামলেন পা ধোয়ার জন্য। যখনই তিনি দিঘিতে একটা পা দিবেন, তখনই তিনি দেখতে পান যে ওই দিঘির পানিটা একটা অদ্ভুত রকম একটা ঢেউ খেললো। পানির ঢেউ দেখে তিনি ওখান থেকে লাফ দিয়ে উপরে উঠে পড়লেন এবং আমাকে বলছেন যে কী ব্যাপার ভাই, দেখো তো
কোনো বাতাস নেই, ওখানে ঢেউ খেললো কেন? তখন আমার আর বুঝতে বাকি রইল না। আমি বুঝতে পারলাম যে এটা কোনো পিশাচ বা কোনো পানিবন্দী জিনের কারণ বশত এই পানির ঢেউটা খেলেছে। আমি তখন দুলাভাইকে বললাম যে এটা ভাই কোনো ভালো লক্ষণ না, এটা একটা খারাপ লক্ষণ। আপনি প্লিজ বাড়িতে চলুন, আপনাকে আমি সব কিছু খুলে বলছি। তিনি তখন বলে যে না, এটা হতে পারে কোনো মাছ বা কোনো সাপ বা কোনো ব্যাঙ হবে যে এটা পানিতে ঢেউ তুলেছে। তারা আমি পাটা ধুয়ে নিই, পায়ের মধ্যে প্রচুর ময়লা লেগে আছে। এই অবস্থায় যদি তোমাদের বাড়িতে উঠি তাহলে কিন্তু বুঝোই তো। এই বলে আমাকে তিনি আবার দিকে থেকে নামলেন। তখন আবারও আমার ফুফাতো বোন সে লাইট অন করলো। তিনি গিয়ে নামার সাথে সাথেই আমরাও দেখতে পারি যে ওনার পায়ের মধ্যে কিছু একটা চেপে ধরে। তার আঙুল ছিল ৩টা, ওই ৩টা আঙুলের মধ্যে নখ ছিল খুব লম্বা লম্বা। ৩টা নখ এতটাই লম্বা যেটা আমাদের প্রায় ৪-৫ ইঞ্চি হবে এরকম একটা আয়তন। এই নখওয়ালা আঙ্গুল দিয়ে সে একটা পায়ের মধ্যে চেপে ধরেছে। আমার দুলাভাই তিনি ওখানে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিলেন। আমার ফুফাতো বোন সে দৌড় দিয়ে ওখান থেকে পালালো। কোনো লাইট নেই, আমার হাতে থাকা মোবাইলটা ওখান থেকে পড়ে গিয়েছে আমার হাত থেকে। জায়গাটা একদম নীরব এবং অন্ধকার হয়ে গিয়েছে। আমি তখন দুলাভাইকে বললাম যে আপনি তাড়াতাড়ি উপরে চলে আসুন। তিনি তখন বলছেন যে চিৎকার করে বলছেন যে আমি তো আসতে পারছি না, আমাকে প্লিজ এখান থেকে এসে তুলো, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি করো। কিন্তু আমারও যে কিছু করার ছিল না, ভয়ে আমার বুকটা কেঁপে যাচ্ছিল। কী করব কিছুই বুঝতে পারছি না। এত চিৎকার চেঁচামেচির পরেও কিন্তু ওই দিন কোনো মানুষজন আসছে না। এটা দেখে আরও ভয় লাগছে। তখন দুলাভাইয়ের কাছে আমি যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের বাড়ির মেহমানদের প্রতি একটি দায়িত্ব থাকা দরকার। ওনার হাতে গিয়ে আমি ধরি। যখনই ওনার হাতে আমি ধরলাম, আমি বুঝতে পারি যে ওনার হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে পানির দিকে। তখন ওনার হাতটা আমি ছাড়ানোর চেষ্টা করি খুব জোর দিয়ে। যদি ওনার হাতটা আমি ছাড়িয়ে দেই, উনি গিয়ে পড়ে যায় পানিতে। ওনার পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই পানিতে বড় রকমের একটা আওয়াজ হয়। ওই আওয়াজের পরেই একটা মানুষ ওখান থেকে দৌড়ে আসছে, আমি দেখছিলাম। সে এসে আমাকে বলছে যে কি হয়েছে আপনার? আমি বললাম যে দেখুন না, আমার ধুলাভাই ওখানে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি একটু তুলুন। তখন ওই লোকটা আর আমি মিলে ওনাকে পানি থেকে তোলার চেষ্টা করি, কিন্তু মনে হচ্ছে যতই আমরা ওনাকে টান দিচ্ছি পানি থেকে, ততই কেউ একজন পানির নিচে তাকে টেনে নিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তখন দাঁড়ায়। এটা দেখার পর আমরা তাকে তোলার জন্য অনেক চেষ্টা করছি, চিৎকার চেঁচামেচি কত কিছুই করছি। তারপর আস্তে আস্তে একজন দুজন করে মানুষ জড়ো হয়, তারা সবাই এসে দেখতে পারে যে এই অবস্থা। তখন সবাই মিলে আমার ধুলাভাইকে ওখান থেকে তোলার চেষ্টা করে। তখন এক পর্যায়ে ওনাকে তোলা হয়, একবারে প্রায় শরীরটা আদামরা হয়ে গিয়েছে। ওই ধুলাভাইকে তখন উপরে এনে রাখা হয়। ওনার পায়ে আমরা দেখতে পারি যে বড় বড় নখের আঙুলের আঁচড়, এবং সারা শরীরে যেমন কেউ একজন খামচে দিয়েছে এরকম একটা অবস্থা। ওনার যে প্যান্ট ছিল, তারপর শার্ট, ওগুলোকে ছিঁড়ে দিয়েছে, এরকম একটা অবস্থা, নখ দিয়ে আঁচড় দিয়েছে। ওই আঁচড়গুলো আবার কাপড় কানা হয়ে শরীরের মধ্যে গিয়ে লেগেছে, এরকম একটা বাজে অবস্থা। উনি তখন চিৎকার করে করে কান্না করছেন, বলছেন যে আমার সঙ্গে এটা কি ঘটে গেল, এটা আমি তো বুঝতে পারছি না। তখন আমরা সবাই দেখতে পারি যে আমার দুলাভাইয়ের প্যান্ট এবং শার্ট ওটা একবারে রক্তমাখা হয়ে আছে, এবং খুব বাজে অবস্থায় তিনি পড়ে আছেন মাটিতে। তারপর আমরা ওনাকে বাড়িতে নিয়ে আসি। আসার পর ডাক্তার ডাকা হয়, ওনার চিকিৎসা চলে। এভাবে 3 দিন 4 দিন চলে যায়। তখন আর কিছু ঘটেনি, উনি সুস্থ হতে থাকেন। 3-4 দিন পর একটা দিন আসে, তখন ওই দিনটা ছিল শুক্রবার। ওই দিন ছিল আবার আমাবস্যার দিন। ওই আমাবস্যার দিনে চাঁদ ছিল পুরোটা গোল আকৃতির। ওই আমাবস্যার রাতে নাকি দেখা যায় পিশাচ বা জিনেরা রাত্রিবেলা বিচরণ করে থাকে। ওই রাত্রিবেলা আমার একজন চাচি ছিলেন, উনি ঘুমাচ্ছেন। ওনার ঘর ছিল একটা টিনের ঘর। ওই টিনের ঘরের পাশে একটা ছোট্ট একটা জানালা ছিল। ঘুমানোর সময় তিনি ওই জানালাটা লক করতে ভুলে গিয়েছেন।
উনি শুনতে পান যে ওই জানালার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। তো ওই হাঁটাটা ছিল এই মাটি দিয়ে যদি কেউ কোনো বাচ্চা হেঁটে যায় তার টাপ টাপ শব্দ হবে, এরকম শব্দ হচ্ছে, খুব ভয়ানক। তখন আমার চাচি তিনি ওইটা দেখার জন্য জানালাটা খোলেন। খুলে তিনি দেখতে পারেন যে ওনার জানালার সামনে দিয়ে কালো একটা পিশাচের মতো, খুব বিশ্রী বাজে অবস্থায় একজন মানুষের মতো সে হাঁটাচলা করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তবে জানালার সামনেই একবার ও পাশে যাচ্ছে একবার ও পাশে যাচ্ছে। এটা দেখতে পেরে আমার চাচি তখন পিছন দিক থেকে আবার বিছানায় ফিট হয়ে পড়েন। যদিও তিনি জ্ঞান হারাননি, তিনি আবার ওটা দেখার জন্য ইশারা আবার ওদিকে নেন। দেখতে পারেন যে ওই পিশাচটা ওখানে হাঁটাচলা করছে। চাচি তখন কিছু না ভেবে চিৎকার শুরু করে দিলেন। ওনার চিৎকার শুনে আমাদের বাড়ির সকল লোক ওনার ঘরের সামনে চলে আসি। আসার পর বললাম যে কি হয়েছে। বলে যে ওই জানালার পাশে একটা পিশাচ বা কোনো ভূত এরকম একটা কিছু ওখানে হাঁটাচলা করছে, খুব ভয় লাগছে। তখন চাচিকে বললাম যে কোন জানালা দেখি তো। তখন ওই জানালাটা ছিল, আমরা দেখতে পারি ওই দিঘির পাশ দিয়ে, দিঘিটা ছিল উত্তর পাশে, ওই উত্তর পাশে ছিল ওই জানালাটা। তখন আমরাও বুঝতে পারি কিছুটা যে এটা হতে পারে ওই পিশাচটা পানি থেকে উঠে এসেছে এবং বাড়িঘরেও এখন হাঁটাচলা করছে। ভয়ের আতঙ্ক পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে আমাদের। তো যথারীতিভাবে আমরা সবাই সবাইকে সান্ত্বনা দিয়ে আবারও ঘুমাই। আমাবস্যার রাত, ওই রাতে তো বিচরণ করবে, এটা স্বাভাবিক। এটা সবাইকে বুঝ দিই যে কেউ যদি কোনো রকম কিছু দেখো তাহলে ওটা দেখে কোনো রিয়্যাক্ট করবে না। যাই হোক, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, এইটা সান্ত্বনা নিয়ে আমরা বাড়িতে সবাই আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু তখনও আমাদের মাথায় আসছে না যদি আমরা এটার কোনো ভালো সমাধান করতে পারি তাহলে হয়তো আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। কিন্তু এরই আগে যে ঘটনাটি ঘটে আমাদের সঙ্গে, এটি একটি আমাদের বোকামির ফল হয়ে দাঁড়ায়। আমরা আবারও ঘুমিয়ে পড়ি ওই আমাবস্যার রাতে। তখন রাত্রিবেলা আমার এক ছোট ভাই, তার নাম নাহিদ, সে ঘর থেকে বের হয়ে যায়। কী কারণবশত ঘর থেকে বের হয়েছে এটা কেউ জানে না। সে ঘর থেকে বের হয়ে কী কারণে গিয়েছে, কি করেছে বাইরে, এটা আমরা কেউ বুঝতে পারিনি। সকালবেলা আমরা উঠে দেখতে পারি যে তার লাশ আমাদের উঠোনে পড়ে আছে। এটা সর্বপ্রথম দেখতে পারে আমার বাবা। তিনি ঘর থেকে বের হয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য। তখনই দেখতে পারেন যে ভাইয়ের লাশ মাটিতে পড়ে আছে উঠানে। দেখতে পেরে তিনি চিৎকার শুরু করেন। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পারি যে আমার ছোটো ভাইয়ের লাশ ওখানে পড়ে আছে। দেখতে পেরে আমাদের বাড়ির সকল মানুষের কান্নার রোল পড়ে যায়। পুরো এলাকা থেকে মানুষ আমাদের বাড়িতে এসে জড়ো হয়। এসে দেখতে পারে যে ছোট্ট 9 বছরের বাচ্চাটা এভাবে মরে পড়ে আছে, তাকে কেউ হত্যা করেছে। হত্যাটা খুব ভয়ানক ছিল। তার পুরো শরীরের মধ্যে লম্বা লম্বা নখের আঁচড় এবং মুখের মধ্যে কেমন জানি কাঁটা দিয়ে যেমন বিন মেরেছে, এরকম একটা অবস্থা। দেখে বোঝা যায় স্পষ্ট যে এটা একটা পিশাচের হাতে মৃত্যু হয়েছে। আর তার ঘাড়ের মধ্যে একটা দুইটা বিশেষ ফুটো ছিল। তো ওই ফুটোগুলো যে কিসের ছিল সেটা আমরা বুঝতে পারিনি। তার এই মৃতদেহটাকে সবাই বুঝতে পারে যে তাকে কোনো পিশাচ বা কোনো প্রেত তাকে হত্যা করেছে, এটা ভেবে সবাই তখন যথারীতিভাবে তাকে আর কোনো রকমের দেরি না করে তাকে দাফন দিয়ে দেওয়া হয়। তাকে দাফন দেওয়া হয় ওই দিঘির দক্ষিণ পাশে একটি ছোট্ট একটি জায়গাতে। ওই জায়গাতে যখন তাকে দাফন দিয়ে আমরা সবাই বাড়িতে চলে আসি, তখন রাত 7টা বাজে, সন্ধ্যার পরপরই। তখন আমরা আমাদের ওখান থেকে কিছু লোকজন দেখতে পারে ওই দিঘিতে কেউ একজন মহিলা দিঘিতে বেশে বেশে সাঁতার কাটছে। তার সাঁতারটা খুব ভয়ানক, তার একটা ঢেউয়ে যেমন দিঘির পাড় ভেঙে ভেঙে যাবে, এটা অনেক মানুষ আমরা দেখতে পারি। কিন্তু তখন ওখানে আর কিছু করার ছিল না আমাদের। আমরা তখন সবাই বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বাড়ির যে চাচারা ছিলেন, তারপর জ্ঞানী লোকজন ছিলেন, তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে এই যে বিষয়টার একটা হস্তক্ষেপ করা দরকার।
না হলে এই বিষয়টার পরিলক্ষিতে আমরা অনেকেই মৃত্যুবরণ করতে পারি। তারপর এই যে ভয়ের যে একটা ভীতিকর ভাব, এটা আমাদের মন থেকে কোনোদিন যাবে না। এই ভেবে আমরা চিন্তা করি যে ভালো একজন তান্ত্রিককে এনে যদি এইটার কোনো সমাধান পাওয়া যায় তাহলে আমরা এটাই করব। তখন আমার বাবা বললেন যে আমাদের ফরিদপুর জেলার এই কি যেন জায়গাটার নাম ছিল, ওই জায়গাতে একটা ভালো তান্ত্রিক থাকে একটা জঙ্গলের ভিতরে। ওনাকে গিয়ে যদি বলা হয় তাহলে উনি আসতে পারেন এবং উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন বলে আমার বাবা ধারণা দেন। তো পরদিন সবাই যান, 4-5 জন গিয়ে ওই তান্ত্রিকের কাছে গিয়ে সব কিছু ঘটনা খুলে বলেন। তান্ত্রিক বলল যে পরদিন রাত্রিবেলা সে আমাদের বাড়িতে আসবেন। তো ওই দিনের আগে রাত্রিবেলা আমার চাচা একজন স্বপ্নে দেখেন। সবাই তখন ঘুমিয়ে গেছেন। চাচা স্বপ্নে দেখেন যে একটা পিশাচ রূপী মানুষ এসে তাকে বলছে যে তোরা এই কাজটি কোনোভাবেই ঠিক করিসনি, তোরা তান্ত্রিকের কাছে গিয়েছিস ভালো কথা, তোরা আমাকে কেন এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিস? আর তোদের যে ছেলেটাকে মেরেছি এটারও যথেষ্ট কারণ রয়েছে। আমি কাউকে এমনিতে হত্যা করি না, যে আমার জন্য উৎপেতে থাকে আমি তাকে হত্যা করি। তোরা যদি কেউ আমাকে মানে এখান থেকে যদি ছাড়ানোর চেষ্টা করিস তাহলে তোদের সবগুলোর খবর আছে, একটাকেও ছাড়বো না। এই বলে ওই পিশাচটি হাসতে হাসতে সে স্বপ্ন থেকে বিদায় নিল। শুনতে দেখতে পেরে চাচা আমার দৌড় দিয়ে বিছানা থেকে নেমে বাড়ির উঠোনে তিনি চিৎকার শুরু করে দেন। বলেন যে কোনো তান্ত্রিক আনা দরকার নেই, কোনো কিছু আনতে হবে না, পিশাচ যেরকম আছে তেরকম থাক। আশ্চর্য বিষয়, সারাদিন বললেন যে একটা তান্ত্রিক এনে ওই পিশাচটির কোনো হস্তক্ষেপ করবেন। রাত্রিবেলা বলছেন যে পিশাচ পিশাচ তাড়ানোর জন্য কোনো তান্ত্রিককে আনতে হবে না। জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে আপনার? তখন চাচা বলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর আমার মনে হলো এই পিশাচটি আমাদের ভালো চায়। যদি আমরা এই পিশাচটির কোনো ক্ষতি করি তাহলে আমাদের উল্টো ক্ষতি করে নিবে। তখন আমরা সবাই বললাম যে এটা কি করা হতে পারে, পিশাচ তো আমাদের এক ছোটো ভাইকে মেরেই ফেলেছে, এখন আমাদেরকে যে মারবে না এটার কী গ্যারান্টি? তারপর সে যেভাবে বিচরণ করে থাকে এটা তো খুব অস্বাভাবিক, তাকে যে করেই হোক ওখান থেকে তাড়াতে হবে। তখন চাচার বিরুদ্ধে গিয়ে আমাদের 3-4 জন চাচা এবং আমরা কিছু ভাই ব্রাদার তারা সবাই মিলে ওই তান্ত্রিককে গিয়ে নিয়ে আসলাম পরদিন রাত্রিবেলা। তান্ত্রিক তখন আসার পরেই বুঝতে পারলো যে এই বাড়িতে পিশাচের আগমন ঘটে প্রতি রাতে। তিনি তখন বলেন যে তোদের এই বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা একটি পিশাচ ঘোরাফেরা করে, যদিও তোরা দেখেছিস কিনা আমি জানি না। এই রাত্রিবেলা পিশাচটি একটি দিঘি থেকে আসে, এটি একটি পানিবন্দী পিশাচ। এই পানিবন্দী পিশাচকে কেউ একজন ওই পানিতে ছেড়ে দিয়েছে, যার কারণে তোদের এরকম ক্ষতি করছে। এটা কী করে সম্ভব হতে পারে? পানিবন্দী পিশাচকে কেই বা ছাড়বে আমাদের এই দিঘিতে? তখন তান্ত্রিক বলেন যে তোমাদের দিঘিটার কাছে আমাকে নিয়ে যাও। আমি এবং আমার চাচা মিলে ওই তান্ত্রিককে দিঘির কাছে নিয়ে যাই, গিয়ে আমাদের ওই দিঘিটাকে দেখালাম। তিনি দিঘিটা দেখেই তিনি বুঝতে পারলেন যে এই দিঘিতে পিশাচের বসবাস আছে। এমনকি তিনি এটাও বলেছেন যে এই দিঘিতে 3টি পিশাচ বিরাজমান, আর এই পিশাচগুলো প্রায় আজ থেকে 3 বছর আগ থেকে এখানে বিচরণ করে আছে। বিষয়টা আমাদের কাছে একটু কৌতূহলী মনে হলো। আমরা বললাম যে আমরা তো 3 বছর ধরে এই ক্ষতির সম্মুখীন না, আমরা এই ক্ষতির সম্মুখীন প্রায় 1 মাস ধরে। তো 3 বছর ধরে থাকলে তো আমরা বুঝতে পারতাম আগে। বলে যে না, 3 বছর আগে ওই পিশাচগুলো এই দিঘিতেই ছিল, এখনও আছে। তবে কোনো এক কারণবশত পিশাচগুলো তোদেরকে ভয় দেখানোর বা তোদের ক্ষতি করার চেষ্টা করছে। যাই হোক, এই পিশাচগুলোকে এখন এখান থেকে যদি না তাড়াস তাহলে তোদের পরবর্তীতে কোনো ক্ষতি হতে পারে বড় রকমের। আমরা কোনো রকমের ক্ষতি চাইনি। আমরা তান্ত্রিককে বললাম যে আপনি যে করেই হোক এই পিশাচগুলোকে এখান থেকে তাড়িয়ে দিন। তখন তান্ত্রিক বলল যে আমি কালকে রাত্রিবেলা আসব, ততক্ষণ সবাই সাবধানে থাকবেন এবং সবাই যার যার খেয়াল রাখবেন, আর এই দিঘির পাড়ে কেউ আসার চেষ্টা করবেন না।
আর আজকে যেহেতু আমার এখানে আগমন ঘটেছে, আপনাদের কোনো ক্ষতি হতে পারে, এটা আপনারা সাবধানে থাকবেন। এই বলে তান্ত্রিক চলে গেল আমাদের মাঝ থেকে। তখন তান্ত্রিক শুধু চলেই যায়নি, আমাদেরকে একটি ভয়ের মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন। আমাদের পরিবারের সকল লোক, আমাদের গোষ্ঠীবর্গের সকল লোক, ওই দিঘির পাড়ে যতগুলো ভারী করছিল তারা সবাই চিন্তিত হয়ে পড়েন যে তান্ত্রিক এটা কী কথা বলে গেল। আমাদের আজকের রাতে যদি ভয়াবহতার শিকার হতে হয় তাহলে তো এটা একটা খারাপ দিক বোঝায়। তো এখন আমাদের কি করা উচিত? তান্ত্রিক যেহেতু কালকে আসবেন, আমাদের কাল পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা তখন আর কিছু বলিনি, আমরা সবাইকে বললাম যে আপনারা সবাই সাবধানে থাকবেন আর আজকে ঘর থেকে কেউ বের হবেন না। এই বলে সকল ঘরের যে ঘরের যে লোকজন ছিল তাদেরকে সবাই বলে দেওয়া হয়েছিল। যথারীতিভাবে সবাই ঘর লাগিয়ে মানে এশারের আজানের আগেই সবাই ঘুমিয়ে পড়ে তান্ত্রিক যাওয়ার পরপরই। তারপর ওই রাতে কার সঙ্গে কি ঘটেছে এটা আমি বলতে পারবো না, তবে আমাদের সঙ্গে যে কি ঘটেছে এটা আমি বলতে পারবো। আমরা সবাই মিলে ঘরবন্দি হয়ে বসে আছি। যদিও রাত 7টা-8টার সময় ঘুম আসে না, প্রায় রাত 10টা-11টা বাজে তারপর ঘুম আসে। তো এতক্ষণ আমাদেরকে বসে থাকতে হবে এবং এই বিষয়টা নিয়ে আমরা একটু কথাবার্তা বলছিলাম। তখন আমাদের বাড়িতে দুজন মেহমান ছিল, ফুফাতো ভাই ছিল, তার বোন ছিল, তো আরও 2-3 জন ছিল, আমাদের পরিবারের লোকজন ছিল। সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, ভূত বিষয়ে, জিন বিষয়ে, প্রেত বিষয়ে। কথা বলতে বলতে হঠাৎ আমরা শুনতে পাই যে আমাদের ঘরের পিছন দিয়ে 2-3 জন লোকের মতো টপ 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। বেশ মনে হলো এটা মানে বাচ্চারা যেভাবে হাঁটলে তাদের খালি পায়ের শব্দটা যেরকম হয় এরকম শব্দ। আমরা শুনতে পেরে ভাবলাম যে কী ব্যাপার। সবাইকে বলা হলো যে রাত্রিবেলা যাতে ঘর থেকে কেউ বের না হয়। এখনও দেখো যে রাত্রিবেলা মানুষ ঘর থেকে বের হচ্ছে। জোর গলায় ঘর থেকে বললাম যে কে আপনারা? বাইরে না বলা হয়েছে যে যাতে ঘর থেকে কেউ বের না হয়, আপনারা বের হলেন কেন? তাড়াতাড়ি বাড়িতে যান। আশ্চর্য বিষয়, কেউ কোনো শব্দ বা কোনো কথার উত্তর দিচ্ছে না। এটা দেখতে পেরে আমার খুব রাগ ওঠে। আমি ওখানে দেখার জন্য দরজাটা এক পলক খুলেই আমি যা দেখতে পারি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি প্রায় এক চোখ বের করি দরজার ফাঁক দিয়ে এবং আরেক চোখ আমার ঘরের ভিতরে। এই অবস্থায় আমি দেখতে পারি যে 3 জন যে লোক ছিল তারা কোনো মানুষ নয়। তারা খুব পেত্তরের মতো দেখা যাচ্ছে, একবারে বাজে অবস্থা, এবং শরীর থেকে যেমন রক্তের বন্যা বইছে। কিন্তু অদ্ভুত বিষয়, রক্তের বন্যা বইছে শরীরে, মাটিতে এক ফোঁটা রক্ত পড়ছে না। এগুলোকে কি বলা যায় এটা আমি বলতে পারবো না। পিশাচ কিনা প্রেত এটা বলা অসম্ভব। তাদের আকৃতি খুব ভয়ানক। দেখতে পেরেই আমি দরজাটা আবার লক করে দিই এবং আমার বুকটা দরফর দরফর করে কাঁপা শুরু করে। আমার এই কাঁপুনি দেখে ঘরের ভিতরে থাকা লোকজন আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বাইরে কে? আমি তখন কিছু বলতে পারছি না। আমার যেমন গলার দম টাইপের বন্ধ হয়ে আসছে। দেখতে পেরে আমার মা আমাকে 1 গ্লাস পানি দিলেন। পানি পান করে ওখানে একটু বসে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। মনে হচ্ছে যে আমি একবারে শেষ হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। ভয় যে এতটা মারাত্মক হতে পারে এটা যদি আমি না দেখতাম তাহলে আমি বুঝতাম না। তখন সবাই আমার দিকে তাকিয়ে চুপ থাকে। তারা বুঝতে পেরেছে যে আমি কোনো পিশাচকে দেখতে পেরেছি। আমি যখন ঠান্ডা হই তখন সবাই আবারও জিজ্ঞেস করে যে কি কি দেখেছো বাইরে? বললাম যে 2-3 জনের পায়ের পাড়া দিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির পিছন দিকে। যখনই দরজা খুলি তখনই দেখতে পারি যে তাদের শরীর থেকে রক্ত বইছে, কিন্তু কোনো রক্ত গিয়ে মাটিতে পড়ছে না। তারপরে এটাও দেখতে পারি যে তাদের মুখ ছিল খুব বাজে এবং খুব বিশ্রী। আমি এটা কোনোদিন দেখিনি আগে। খুব ভয়ানক তারা। তাদেরকে এভাবে বিগড়ে দেওয়াটা আমাদের ঠিক হয়নি। তখন আমরা সবাই বোবা হয়ে বসে আছি, কারো মুখে কোনো শব্দ নেই। তখন শুনতে পারি যে পিছন দিক থেকে খালি শুধু আওয়াজ আর আওয়াজ, হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, এরকম একটা অবস্থা।
এই অবস্থাতে আমাদের শান্তি কোথায় থাকে? তখনই আমরা শুনতে পারি যে আমাদের চাচার ঘর থেকে আমাদের চাচাতো বোন সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হতে চাইবো, কিন্তু বের হতে মানা। বলা হয়েছে যে রাত্রিবেলা যাতে কেউ ঘর থেকে বের না হয়, সাবধানে থাকার জন্য। তখন আমাদের ঘর থেকে আমার ভাই চিৎকার দিয়ে বলল যে কেউ চিৎকার দিও না, ঘরেই থাকো সবাই। কিন্তু ওই মেয়েটা সে চিৎকার, অনবরত চিৎকার 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 শুরু করে দিয়েছে। তার চিৎকার তার মাও থামাতে পারছে না। কি আশ্চর্য ব্যাপার, সে চিৎকার করছে কারণ কি আমরা কিন্তু কিছুই জানি না, তবে সেও কিছু একটা দেখেছে। এটা আপনারা জানতে পারবেন পরবর্তীতে। তো আমাদের সঙ্গে রাত্রিবেলা এই ঘটনাটা ঘটে, আমাদের ঘুমটা হারাম হয়ে যায়। আমরা তখন এরকমভাবে মানে আকুতি মিনতি করছি যে কিভাবে মুক্তি পাওয়া যায়, কি করা যায়, এই বিষয়টা নিয়ে আমাদের কি করা উচিত, এইটা নিয়ে। তখন সারা রাত আমরা শুনতে পারি যে আমাদের ঘরের পিছন দিয়ে হাঁটাচলা করছে। এইভাবে রাত অনেকটা হয়ে যায়। তো ঘরে বিদ্যুৎ ছিল না, এই অবস্থার মধ্যে একটা মোবাইলের মধ্যে চার্জও ছিল না। হঠাৎ শুনতে পাই যে আমাদের দরজার মধ্যে কেউ যে নক করছে। আশ্চর্য বিষয়, দরজায় আবার কে নক করছে এত রাত্রিবেলা? ঘর থেকে জিজ্ঞেস করা হলো, আমার মা জিজ্ঞেস করলেন যে কে বাহিরে? কোনো শব্দ নেই। আবারও নক করছে দরজা, খুব জোরে জোরে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কে বাহিরে? কোনো শব্দ নেই, শুধু খালি দরজা নক করছে। কি ব্যাপার, এটা কে হতে পারে? দরজা শুধু নক করছে কিন্তু কোনো শব্দ করছে না। আমার বাবা তখন বললেন যে কেউ শব্দ করবা না, সবাই চুপ করে বসে থাকো। আমার বাবা তখন কিছু সূরা পাঠ করলেন এবং ঘরের চার কোণে তিনি ফু দিয়ে দিলেন। কিন্তু অনবরত ওই দরজাটা টোকাতে থাকে। কিন্তু হঠাৎ আমরা দেখতে পারি যে ওই দরজার নক করাটা ছেড়ে দিয়েছে। তখন আমার বাবা ওখানে বসে পড়েন, বসে বসে দেখছেন যে আর কি দরজায় নক করেন কি না। তখন না, দরজায় আর নক করে না, তবে শোনা যাচ্ছে আমাদের চাচির ঘরে দরজার নকের শব্দ। চাচির ঘরে দরজা নক করছে। চিৎকার দিয়ে আমার বাবা বলে উঠল যে দরজা কেউ খুলবে না। চাচি তখন ওখানে ঘুমিয়েছিল, তিনি শুনতে পাননি ওই দরজার নকটা। এই রাত্রিবেলার ঘটনাটা আমাদের সঙ্গে আমাদের আওতা ভিত্তিতে যেটা ঘটে এটা আমরা দেখতে পারি। দরজা নক করার জন্য আরও 2-3 বার এসেছিল, আমরা একইভাবে সূরা পাঠ করেছি এবং এটা থেকে কি করে মুক্তি পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা করছিলাম অনবরত। রাত ঘুম নেই, হঠাৎ ফজরের আজানের ধ্বনি পড়ে। সবাই একটু খুশি হই এবং ভাবলাম যে এখন ফজরের আজান দিয়ে দিয়েছে, হয়তো পিশাচগুলো এখন আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। তো আমরা ফজরের আজানের পরেও কিন্তু বের হইনি। আমরা ভাবলাম যে ভোরের আলো ফুটলে তারপর ঘর থেকে বের হব। তখন আমার আব্বু তিনি ঘরের ভিতরে অজু করে তিনি নামাজ পড়ে নিলেন। ভোরের আলো ফুটে ফুটে তখন আমরা দেখতে পারি যে উঠোনের মধ্যে অনেক মানুষের সমাগম শুরু হয়ে গিয়েছে ওখানে। এবং এরই মধ্যে দিঘির দক্ষিণ পাশ দিয়ে একজন মহিলা, ওই মহিলার বাড়িতে বেশিরভাগ মানুষ ওখানে সমাগম হয়ে আছে। আমাদের বাড়িতেও কিছু মানুষ এসে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, আপনাদের বাড়িতে নাকি রাত্রিবেলা কিছু একটা ঘটেছে। বললাম যে হ্যাঁ, তবে আপনাকে কে বলেছে? বলে যে শুধু আপনাদের কি, ওই দক্ষিণ পাশে গিয়ে দেখুন, ওই মহিলার বাড়িতে খুব খারাপ ঘটনা ঘটেছে। বলি যে কী ব্যাপার, ওই মহিলার বাড়িতে কি ঘটেছে? এটা দেখার জন্য আমরা আমাদের বাড়ি থেকে কিছুজন লোক ওই মহিলার বাড়িতে যাই। গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে চাচি আপনার? তখন চাচির মুখ থেকে, চাচির ঘরের ফ্যামিলির যে মানুষগুলো ছিল তাদের কাছ থেকে আমরা শুনতে পারি যে তারা যখন রাত্রিবেলা ঘুমিয়েছিল তখন তারা দেখতে পায় তাদের ঘরের পিছন দিকে কেউ একজন হাঁটাচলা করছে, ঠিক আমাদের ঘরের পিছনে যেরকম হাঁটাচলা করেছে। তারা তখন বুঝতে পারে কোনো একটা চোর বা কোনো ডাকাত হবে। তাদের ঘরে আবার 3-4 জন ছেলেও ছিল,
বেশ সাহসী এবং মনোবল ছিল তাদের, যে যদি কোনো চোর বা ডাকাত হয় তাহলে এগুলোকে সামাল দেওয়ার মতো তাদের অস্ত্র, তারপর ছেলেরা ছিল। তখন তারা করে কি, রাত্রিবেলা নাকি তাদের 3-4 জন ছেলে ওখান থেকে ঘর থেকে বের হয়ে ওটা দেখার জন্য যায়। যখনই ওই পিশাচগুলোকে তারা দেখতে পারে, ওগুলোকে নাকি তারা আঘাত করার জন্য এগিয়ে যায়, তখনই তার 2 ছেলের হাতে অবশ হয়ে পড়ে। তো এতটা অবশ হয়, সারা রাত তারা চিৎকার চেঁচামেচিতে তারা কাটিয়ে দেয় সারাটা রাত। যদিও এটা সকালবেলা তাদের ঠিক হয়ে যায়, হাটটা মানে ওই অবস্থা ছেড়ে দেয়। তো সারা রাত তারা এভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই একটা ভয়ানক পরিস্থিতি তাদের সঙ্গে ঘটে। এরই মধ্যে তারা আরও কিছু দেখতে পায় যে ওই পিশাচগুলোর অবস্থান, তারা একটু পর পর এখান দিয়ে যায় ওখান দিয়ে যায়, এই অবস্থা। তখন আমাদের বাড়ির কিছু মানুষকে জিজ্ঞেস করা হলো যে একটা মেয়ে চিৎকার করেছিল, তাকে জিজ্ঞেস করা হলো, বলে যে সেও দেখেছে এরকম পিশাচ রাত্রিবেলা ওখান দিয়ে হাঁটাচলা করছে। বেশ ভয়ানক একটা রাত গিয়েছে আমাদের বাড়ির যে এই সীমানাটা। তারপর ওই দিঘির যে আশপাশের বাড়িগুলো ছিল, ওই সবগুলো বাড়িতেই কিন্তু পিশাচগুলো আগমন করেছে। তো আমরা বলছিলাম যে আজকেই এই পিশাচগুলোর শেষ দিন, আজকে তান্ত্রিক আসুক, তান্ত্রিক আসার পর ওই পিশাচগুলোকে কীভাবে কী করতে হয় এটা আমরা দেখে নিচ্ছি। তখন ওই সন্ধ্যাবেলা আমরা এবং আমাদের কিছু ভাই চলে গেলাম ওই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়ি ছিল খুব ভিতরে, একটি পাহাড় পাড়ি দিয়ে, তারপর একটি জঙ্গল পাড়ি দিয়ে একটা গুহার মতো, ওইটার মধ্যে সে একটা ঘর বানিয়েছে, কুড়ের ঘর, ছন দিয়ে একটা ঘর। ওই ঘরের মধ্যে গিয়ে দেখতে পারি যে সে যজ্ঞ বসে আছে এবং তার ঘরের মধ্যে মানুষের কঙ্কালের মতো কিছু একটা, হ্যাঁ এটা কঙ্কালেই, একটা পড়ে আছে। দেখতে খুব ভয়ানক তার ঘরটাও। তখন আমরা গিয়ে তাকে সম্মান সহিত বললাম যে বাবা, আপনাকে আমরা নিতে এসেছি, আপনি ইমিডিয়েটলি আমাদের বাড়িতে আসুন। আর আমাদের যে পিশাচ বাড়িতে, এগুলো কালকে খুব ভয়ানক রূপ নিয়েছে কালকে রাত্রিবেলা, তো এগুলোকে আপনি একটু ছাড়ানোর চেষ্টা করুন, এগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, তাড়াতাড়ি চলুন, আমাদেরকে সাহায্য করুন। তখন তান্ত্রিক তার যজ্ঞ ভঙ্গ করে এবং আমাদের দিকে তাকায়, বলে যে কী হয়েছে। দেখেই চিনতে পারলো যে আমরা কালকে তাকে নিতে এসেছিলাম এবং আমাদের বাড়িতে সে গিয়েছিল। সে বলল যে ও তোমরা এসেছো, হ্যাঁ আমি যাব, তবে আরও আরও কিছুক্ষণ পর, তো রাতটা আর একটু হোক, অন্ধকার হোক, তারপর যাব। তখন বললাম যে এই রাত্রিবেলার ঘটনাগুলো সব কিছু খুলে বললাম যে পিশাচগুলো হাঁটাচলা করেছে। তখন তান্ত্রিক বলল যে তোমরা বাড়িতে যাও, আমি আসবো একটু পর, আর তোমরা সাবধানে থেকো, আর যা কিছু বলার আমি তোমাদের বাড়িতে গিয়েই বলবো। তখন আমরা সবাই বাড়িতে চলে আসি। তান্ত্রিকের জন্য ওয়েট করছিলাম আমরা সবাই ঘরের ভিতরে এবং উঠোনের মধ্যে। সব মানুষজন তখন আমাদের বাড়িতে চলে আসে। ওই দক্ষিণ পাশ দিয়ে, পশ্চিম পাশ দিয়ে যতগুলো বাড়ি ছিল, এই 1-2টা, তো খুব কমই বাড়ি ছিল, জায়গা ছিল বেশ বড় বড় এবং বাড়ি ছিল খুব ছোট ছোট। তারা সবাই চলে আসে আমাদের বাড়িতে। এসে সবাই একসাথে জড়ো হয়ে এই বিষয়টা নিয়ে আমরা গল্প করছিলাম এবং আলাপ আলোচনা করছিলাম, এবং তান্ত্রিক যে আসবেন, কি করবেন, এটা নিয়েও আমরা কথাবার্তা বলছিলাম। তখন হঠাৎ দেখতে পারি যে তান্ত্রিক এসে হাজির। তিনি বলছেন যে তোমরা কি সবাই ঠিক আছো? বললাম যে হ্যাঁ ঠিক আছি। তো তান্ত্রিক বলে যে তোমাদের সাথে রাত্রিবেলা কি ঘটনা ঘটেছে। সব ঘটনা খুলে বললাম। আমার বাবাও বলেছেন এরকম ঘটনা। তখন তান্ত্রিক বলে যে তোমরা ভালো করেছো যে কেউ ঘর থেকে বের হওনি, যদি কেউ বের হইতা তাহলে তোমাদের কারো না কারো ক্ষতি সে করতই, আর এটা সে ক্ষতি করার জন্যই এভাবে কালকে রাত্রিবেলা বের হয়েছে। যাই হোক, আজকের পর থেকে আমি কথা দিচ্ছি যে তাই পিশাচগুলো আর আপনাদের ক্ষতি করতে পারবে না। তো তান্ত্রিকের কথায় আমরা অনেকটা আশ্বস্ত হলাম এবং তান্ত্রিককে আমাদের মনোবলটা অনেক শক্ত করে দিলাম যে তান্ত্রিকের কারণে আমরা আজকে হয়তো ভয় থেকে বাঁচতে পারবো। তখন তান্ত্রিকের জন্য আমরা একটা চেয়ার নিয়ে আসি ঘর থেকে, তাকে বসতে দিই। সে বসে কিছু ব্যাগ থেকে কিছু তার প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নেয়।
বের করে সুজা বলল যে আমাকে দিঘির দিকে নিয়ে যাও। তখন তাকে দিঘিতে নিয়ে যাওয়া হয়। আমার বাবা এবং আমার চাচা দুজন মিলে ওই তান্ত্রিককে আমাদের ওই দিঘিতে নিয়ে যান। তান্ত্রিক তখন পিছন দিক থেকে ফিরে বললেন যে খবরদার আমার পিছনে পিছনে কেউ আসার চেষ্টা করবে না, আর আমার পিছনে যদি কেউ আসো তাহলে তার ক্ষতি হতে পারে। তিনি এই বলে আমার চাচা এবং আমার বাবাকে নিয়ে দিঘিতে রওনা দিলেন, এবং আমরা যারা যারা ছিলাম তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই তান্ত্রিকের কর্মকাণ্ডগুলো। তখন আমরা দেখতে পারি তান্ত্রিক যখন ওই দিঘির কাছে যান, তখনই ওই দিঘির পানিটা একবারে এতটা ঢেউ উঠে যে ঢেউটা কোনো স্বাভাবিক ঢেউ না। এটা গাঙের মধ্যে যে ঢেউটা উঠে, বাতাস প্রচুর পরিমাণে বাতাস বইলে যে ঢেউটা উঠবে, মানে 1 ফিট উপর পর্যন্ত এরকম একটা ঢেউ উঠে। ঢেউটা বেশ ভয়ানক দেখাচ্ছিল। আমরা শুধু ঢেউটাই দেখেছি অনেক পেছন থেকে। দেখতে পারি যে প্রায় 15 থেকে 20 মিনিট ওই তান্ত্রিক ওখানে কাজকর্ম করে, তার ব্যাগ থেকে কিছু একটা বার করে এবং আলোর মতো মনে হয় এটা একটা মোমবাতি জ্বালিয়েছিল, তারপর তার কাজকর্মগুলো করেছিল। আমার বাবা এবং আমার চাচা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তারা সব দেখছেন যে তান্ত্রিক কী করছেন এবং তাদের সামনে কী ঘটছে। তখন সব ঘটনাগুলো তারা পরিসমাপ্তি করার পর আমাদের কাছে আসে। এসে তান্ত্রিক বলে যে আজকে থেকে আপনারা ওই পিশাচ মুক্ত, আজকে থেকে ওই দিঘিতে আপনারা গোসল করতে পারেন এবং এই দিঘিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন, আর এই সমস্যাটা থেকে আপনারা এখন আজ থেকে মুক্তি। তখন তান্ত্রিকের কথা শুনে আমাদের অনেকটা ভালো লাগলো। তান্ত্রিক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আমার বাবা এবং আমার চাচা ওনারা ভয়ে থরথর করে কাঁপছে। তাদের কাঁপুনি দেখে আমরা একটু অবাক হলাম। আব্বুকে জিজ্ঞেস করলাম যে আব্বু কী হয়েছে। তাদের মুখ থেকে কোনো কথা বের হয় না, চাচার মুখ থেকেও কোনো কথা বের হয় না। এভাবে একটা দিন চলে যায়, তারা কোনো কথা বলে না। তান্ত্রিকের নিকট যাই, গিয়ে বললাম যে তান্ত্রিক বাবা, আপনি তো বাবা এবং চাচার সঙ্গে ছিলেন, তো তারা আজকে কোনো রকমের কথা বলছে না। আপনার সঙ্গ থেকে আসার পর একদিন পর্যন্ত কোনো রকমের কথাই বলছে না, এর কারণ কি? তখন তান্ত্রিক বলে যে কথা বলবে, তারা খুব ভয় পেয়েছে, যার কারণে তাদের এই একটা ভয়ের যে অনুভূতিটা এটা এখনও যাচ্ছে না। তো ভয়ের অনুভূতিটা গেলে তারপর তারা ঠিকই কথা বলবে। তো আমরা যখন এই তান্ত্রিকের কাছ থেকে আসলাম, তখনও দেখতে পারি যে তারা কথা বলতে পারছে না। সন্ধ্যার পরপরই তারা আস্তে আস্তে করে কথা বলতে পারে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কি দেখেছেন এবং কেন আপনারা কথা বলতে পারছেন না, আবার কেন এত ভয় পাচ্ছেন, রাত্রিবেলা সারা রাত কেন কাঁপলেন, নেবে সারা দিন কাঁপছেন, এখনও কাঁপছেন, কারণ কি? তখন আমার আব্বু সব ঘটনা খুলে বলেন যে যখনই তান্ত্রিকের নিকট তারা যান, তখন তান্ত্রিক কিছু একটা মন্ত্র পড়ে। ওই মন্ত্র বলে পানিতে বড় রকমের ঢেউ ওঠে তাদের সামনে। ওই ঢেউয়ের মধ্যে থেকে 3টা পিশাচ ভেসে আসে তাদের সামনে। ওই 3টা পিশাচকে তারা সামনে থেকে দেখতে পারে এবং ওই পিশাচগুলোর সঙ্গে তান্ত্রিক কথা বলেছে এটাও তারা দেখতে পারে। তখন তাদের শরীর নাকি থরথর করে কাঁপছে এবং এই ভয়টা তাদের এখনও রয়েছে। পিশাচগুলো বলেছিল যে তারা এখানে থাকতে চায়। তান্ত্রিক বলল যে তোরা এখানে থাকতে পারবি না, এর কারণ হচ্ছে তোরা মানুষের ক্ষতি করছিস, একটা বাচ্চাকে মেরে ফেলেছিস, এর পরবর্তীতে তোরা মানুষের বাড়িতে গিয়ে ভয় দেখাস, তোরা এখান থেকে চলে যা, না হলে আমি তোদেরকে আমার মন্ত্র বলে তোদেরকে আটক করে নিয়ে চলে যাব। এখন তোরা কি চাস বল, তোরা কি আমার মন্ত্র বলে আটক হতে চাস নাকি এখান থেকে তোরা স্বেচ্ছায় চলে যেতে চাস? পিশাচগুলো তখন বলে যে আমরা চলে যাব, ঠিক আছে, আপনি আমাদেরকে আটকাবেন না, তবে আপনাকে আরও একটা কথা বলবো যে এই যে দিঘিতে আমরা এসেছি, এই দিঘিতে আসার পরবর্তীতে মানুষজন এই দিঘিতে অনেক রকমের খারাপ কাজ করেছে। এই খারাপ কাজগুলোর কারণে আমরা তাদের নিকট এসেছি। এটার মধ্যে প্রথমত পড়েছে তারা ওই দিঘির যে কোনো জায়গায় প্রস্তাব করে দিয়েছে, এবং প্রস্তাব করে যে তারা দিয়েছে আমরা ওখানে বসতাম, আড্ডা দিতাম রাত্রিবেলা, তারা ওখানে প্রস্তাব করেছে এবং তারা নানান রকমের কর্মকাণ্ড ওখানে করেছে।
এরকম আর কি তারা বলেছিল। তো এই কথাগুলো শোনার পর তান্ত্রিক বলল যে এটা তারা করবেই, তাদের উচিত ছিল যে তারা ভালো কোনো জায়গাতে, নীরব কোনো জায়গাতে তারা তাদের বসবাস স্থাপন করার। আর ওই তান্ত্রিক দেখেই বুঝতে পারছেন যে এটি একটি পানিবন্দী পিশাচ, কেননা ওই পানিবন্দী পিশাচগুলোর শরীর থেকে রক্ত ক্ষয় ক্ষয় হয়ে পড়ে এবং তাদের রক্তগুলো মাটিতে ভয় না, তাদের পুরো শরীরের মধ্যেই নিমিষে উধাও হয়ে যায়। তখন ওই পিশাচগুলোকে বলল যে তোরা তো পানিবন্দী পিশাচ, এখন কোন নদীতে যাবি? বলে যে আমরা এখন দেখি যে যদি কোনো নির্জন কোনো পুকুর পাই তাহলে ওইটাতে আমরা যাব, আর এখান থেকে আমরা চলে যাব, আর কোনো মানুষের ক্ষতি করব না, আর আপনি আমাদেরকে ছেড়ে দিন। তখন তান্ত্রিক বলল যে ঠিক আছে, তোদেরকে ছেড়ে দিলাম, তোরা চলে যা, আর এখানে কোনো দিন ভুলেও আসতে পারবি না। তখন সবাই মাফ চেয়ে ওখান থেকে চলে যায় এবং পরবর্তীতে তাদের এরকম ভয়ের একটা অনুভূতি সৃষ্টি হয় এটা দেখার পর। লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লিসেনার্স, এই মুহূর্তে আরও একটি কথা বলবো, যেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটির বিষয়ে। এই চ্যানেলে আমরা প্রতিদিন সত্য নির্ভর ভয়ের ঘটনা আপলোড করে থাকি। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া, আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য বইয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে আরও বলতে যাবো যে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। তো লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।